আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের ৭৫ দিনের ফ্রি জব আয়োজনের গণিতের ৪ নম্বর ক্লাস। আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝে ফেলছেন আমরা কিভাবে আসলে প্রশ্নগুলো সলভ করে থাকি। আজকে যেটা বলবো সেটা একটু এক্সট্রা, সেটা দেখেন যে ম্যাথের উপরে সর্বমোট যদি আমরা পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি ধরি, সব মিলাই আমাদের মানে বিসিএস এর ধরেন মানসিক দক্ষতাও আমরা নিয়ে আসলাম। ধরেন যে আপনার 40টা অধ্যায়, মোট মিলাই কিন্তু 200-র মতো টপিক আছে। কয়শোর মতো? 200-র মতো, 200 থেকে 250। এখন আমরা কিন্তু 1000টা প্রশ্ন বাছাই করেছি, তার মানে প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু 4টা 5টা করে ম্যাথ থাকবে। এটা কিন্তু একটা ক্লাসে না। ধরুন ওই টপিকটা মুখস্থ করানোর জন্য 4 দিনে একটা একটা করে আমরা প্রশ্ন সমাধান করবো একটা টপিকের উপরে। আপনারা কিন্তু এটা অলরেডি বুঝতে পারতেছেন। ধরেন প্রথম ক্লাসে আমরা ব্যাখ্যা দিয়েছি, দ্বিতীয় ক্লাসে আমি বলেছি যে এরপরেও ব্যাখ্যা দিয়ে বলেছি, এটা প্রথম ক্লাসেও দিয়েছিলাম। এখন এসে এটা আপনার ক্লাসের মধ্যেই কিন্তু এক্সামের মতো হয়ে যাবে। সো আজকের ক্লাসে যখন পূর্বের একাধিক ক্লাসে যে টপিকটা নিয়ে আলোচনা হয়েছে ওই টপিকের ওই প্রশ্নটা না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে যে প্রশ্নটা থাকবে ওইটা আপনার জন্য এক্সাম। সেইটা হচ্ছে আপনার করে দ্রুত হচ্ছে কমেন্ট সেকশনে আপনি জানাবেন। ক্লাসে যারা যুক্ত হয়েছেন একটু দ্রুত মানে সবার কাছে শেয়ার করে দেন। কোনো যদি ফ্রেন্ডস একসাথে যদি ক্লাস করেন তাকে মেনশন দিয়ে দেন। আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি এবং এই ক্লাসে আপনি অবশ্যই নোট করে করে রাখবেন। প্রত্যেকটা সাবজেক্টে আপনাকে নোট করতে হবে, কিন্তু গণিতে অবশ্যই, যেহেতু এটা আমার সাবজেক্ট, আমি বলবো যে আপনার মাস্ট নোট করতে হবে। যার নোট যত ভালো হবে তার আসলে প্রস্তুতি তত ভালো হবে এবং পরবর্তীতে নিজের নোট দেখে পড়বেন, নট কোনো গাইড বা বাজারে কোনো বই দেখে পড়ার দরকার নাই। চলুন আমরা তাহলে প্রশ্নতে চলে যাই। 1 নম্বর প্রশ্নটা দেখেন। 1 নম্বর প্রশ্নটা দেখুন। আজকের ক্লাসে আমরা সমাধান করব 106 থেকে 140 নম্বর প্রশ্ন। 106 থেকে 140 নম্বর প্রশ্ন আজকের ক্লাসে আমরা সমাধান করব। তাহলে চলুন 106 নম্বর প্রশ্ন কি বলতেছে? বলতেছে একটি সুষম বহুভুজের, তার মানে প্রত্যেকটা বাহু সমান, একটা সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ, তার মানে ওই ভুজটা ওইটা আসলে কয় বাহু বিশিষ্ট এটা আমরা জানি না, সেটার প্রত্যেকটা কোণ আসলে 168 ডিগ্রি করে। বলতেছে ওর বাহু সংখ্যা কত। এখন ভেতরের যে কোণগুলার সমষ্টি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি একাধিক ক্লাসে। অন্তস্থ কোণের সমষ্টি কি ছিল? যদি n সংখ্যক বাহু হয় তাহলে n-2 গুণন 180 ডিগ্রি। মনে আছে কি নাই? এটা সবগুলা কোণ। একটা n বাহু, একটা ত্রিভুজের বাহু কয়টা? 3টা। কোণ কয়টা থাকে? 3টা। চতুর্ভুজের বাহু কয়টা? 4টা। কোণ কয়টা থাকে? 4টা। তাহলে বাহু সংখ্যা যদি n হয়, ভিতরে কোণ আছে কয়টা? ভেতরে কোণ আছে n সংখ্যক। এবং সুষম যেহেতু বাহুভুজ, প্রত্যেকটা কোণের মান সমান। তাহলে এই যে সমষ্টি, এই সমষ্টিকে, তার মানে আমরা যদি এই যে সমষ্টি n সংখ্যক কোণের যোগফল, আসলে ওই সমষ্টিকে n দ্বারা যদি ভাগ করি তাহলে প্রত্যেকটা কোণ আমরা পাচ্ছি, সেইটার ভ্যালু কিন্তু 168 ডিগ্রি এটা দেওয়া আছে। এখন এটা ক্যালকুলেশন করলে আপনার উত্তর বের হয়ে যাবে। তাহলে আর যদি গুণ করি, 180 n এর সাথে গুণ আছে, তাহলে 180n মাইনাস 2 গুণন 180, এই পাশে nটা 168 সাথে গুণ হলে 168n। nটা আমরা বাম সাইডে নিয়ে আসি, 180n থেকে যদি আপনি 168n বিয়োগ করেন, এটা মাইনাসটা সমানের ডান পাশে গেলে প্লাস হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু, আমি একটু কৌশলেই দেখবেন এড়িয়ে যাচ্ছি। 2 গুণন 180 কিন্তু আমরা জানি 18 2 গুণ 36 360 হয়, কিন্তু একটা অপারেশন করার কোনো দরকার নাই, কারণ কাটাকাটিতে ইজি হবে। সো 180 থেকে 168 বাদ দিলে 12 হচ্ছে n, 2 গুণন হচ্ছে 180। পরীক্ষা হলে তো আপনার এইটার আরেক লাইনে করবেন না, 12টা জাস্ট কেটে এখানে 12 দিয়ে ভাগ করে দিবেন, কাটাকাটি করেন। 2 দিয়ে 12 কে কাটলে 6, 6 দিয়ে 18 কাটলে 3 আর একটা 0, তার মানে n এর মান বের হলো 30। তাহলে ওই বাহুর সংখ্যা ছিল 30টা। আমরা এই যে সমষ্টি থেকে মাথা, সমষ্টি সূত্র আমরা কিন্তু জানি কয়েকটা, প্রায় দিনে আমরা কিন্তু এখান থেকে একটা সূত্র, এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করেছি। তো আজকে যেটা এক্সট্রা অ্যাড হইলো যে কোণের মান দেওয়া আছে, বাহুর সংখ্যা বের করতে হবে। তাহলে সমষ্টিকে যদি আমি যে কয়টা কোণ, সেই কয়টা দিয়ে ভাগ করলে প্রত্যেকটা কোণের মান পাওয়া যাচ্ছে।
এইটা এক্সট্রা অ্যাড হলো। পরবর্তী প্রশ্ন দেখেন, বলতেছে 6% হারে 10,000 টাকায় 6% হারে 10,000 টাকায় 10,000 টাকায় 9 মাসের সুদ কত হবে? কয় মাস? 9 মাসের সুদ কত হবে? 1 বছর কিন্তু বলে নাই, 9 মাস। এখন আমরা 1 বছরেরই আগে বের করে নেই। এটা আবার কি সূত্র ছাড়াই কিন্তু আমরা বের করতে পারবো। 6% মানে 100 টাকাতে 6 টাকা সুদ দিবে। তাহলে 10,000 থেকে 2টা শূন্য কেটে দেওয়া মানে কি 100 দিয়ে আমরা ভাগ করলাম, তাহলে 10,000কে আমরা 100 গুণন 100 আকারে লিখতে পারি। 100 টাকাতে 6 টাকা, তাহলে 600 টাকা পাবো আমি বছরে এই 10,000 টাকায়। আর 1 বছর মানে কত বলেন তো, চিন্তা করেন। 1 বছর মানে হচ্ছে 12 মাস। 12 মাসে যদি 600 টাকা পান, 1 মাসে পান 50 টাকা। ক্যালকুলেশন কিন্তু এরকম ইজিই থাকবে। তাহলে 1 মাসে 50 টাকা হলে 9 মাসে কত? 450 টাকা। 9 মাসে কত? 450 টাকা। এই 450 আনসার। আর যদি বলেন যে না আমি সূত্র দিয়ে সারা ভালো লাগে না, তাহলে কিন্তু ম্যাথ আপনি বুঝলেন না। কিন্তু সূত্র দিয়ে করলে এন এর মান কত হবে? তখন এই যে 9 মাসকে 12 দিয়ে ভাগ করে নিতে হবে, বছরে নিয়ে আসতে হবে। তাহলে 3 দিয়ে কাটাকাটি করলে 3/4। তখন এইটা এখানে পি হচ্ছে আমার 10,000, এন হচ্ছে আমার 3/4, আর হচ্ছে আমার 6/100, 6%। তাহলে আমরা কাটাকাটি করলে এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, 4 দিয়ে যদি আমরা এখানে কাটি, 4 দিয়ে কাটলে 4 25-এ 100, 4 দিয়ে কাটলে 4 25-এ হচ্ছে আমার কত? 100। এবার 3 25-এ 75, 6। তাহলে 5 ছক 30, হাতে আছে 3, 6 7 42, 3 45, 450। এইটা হচ্ছে সূত্র ইউজ করে। তো আমি বলি কি যে আপনি জিনিসটা ওই যে এই কয়দিন ধরে কিন্তু আপনার একটা ট্রেনিং চলতেছে, যে বুঝতে পারতেছেন কিনা যে আমি কি প্রসেসে আপনাকে সলভ করতে বলতেছি। এবার দেখেন 3:5, এই অনুপাতটা অ্যাকচুয়ালি কিন্তু ভাগ করাই বোঝায়, একে শতকরাতে প্রকাশ করতে বলতেছে। তো আমাকে যদি বলতো 3/5, ধরেন আমাকে বলছে 3/5, এটা মানে আমরা কি বুঝতেছি? 5 ভাগের 3 ভাগ, 5 ভাগের 3 ভাগ। তাহলে অনুপাত, অ্যাকচুয়ালি অনুপাত আর ওই ভাগ একই জিনিস, ঠিক আছে? তাহলে এটা বলতেছে 5 ভাগের 3 ভাগ, এটা শতকরা কত পার্সেন্ট? তাহলে এর সাথে 100% গুণ করে দিবেন। 100% গুণ করে দিয়ে কাটাকাটি করবেন, লিখে নেন। তাহলে যে অনুপাতটা থাকবে তার সাথে 100% দিয়ে কাটাকাটি করতে হবে। তাহলে 5 দিয়ে কাটলে 5 20-এ 100, 3 20-এ 60%। এইটা হচ্ছে আপনার আনসার। 60% হচ্ছে আনসার। কারা কারা দিয়েছেন? 60% হচ্ছে আনসার। ওকে, এবারে দেখেন একটা সংখ্যার শতক, দশক, একক, স্থানীয় অঙ্ক যথাক্রমে পি কিউ আর। পি কিউ আর একটু আমি আপনাদেরকে একক স্থান, ধরেন 121, প্রথমটা কিন্তু একক স্থানীয় মান, দ্বিতীয়টা হচ্ছে দশক স্থানীয় মান, তৃতীয়টা হচ্ছে শতক স্থানীয় মান, ছোটবেলায় আমরা পড়েছি। তো একক স্থানীয় মান, এই যে প্রথম যে ঘর, এই ঘরের ওয়েট হচ্ছে 1, এই ঘরের হচ্ছে আমার কি ওয়েট, এই ঘরের তাৎপর্য 1। এজন্য এই ঘরে যদি আমরা 1 বৃদ্ধি করি, তাহলে 1 বৃদ্ধি করলে 2, আর বাকি 121 থেকে 122 1 বেড়ে যায়। কিন্তু এই দ্বিতীয় ঘরে যদি আপনি 1 বৃদ্ধি করেন, 2 ছিল 3 লিখলেন, সামনে 1 ছিল 1ই দিলেন, এখানেও 1 দিলেন, তাহলে 131 হয়ে যায়, 10 বেড়ে গেল। দ্বিতীয় ঘরে 1 বাড়ালে 10 বাড়ে, প্রথম ঘরে 1 বাড়ালে 1 বাড়ে। কেন? কারণ এই যে দ্বিতীয় ঘরটার আসলে তাৎপর্য হচ্ছে 10, দশক। এই ধরনের ম্যাথের জন্য একক স্থানীয় যে থাকবে তার সাথে 1 গুণ করবেন, তাহলে আর এর সাথে 1 গুণ করলে আরই হয়। দশক স্থানে যে আছে তার সাথে 10 গুণ করবেন, কারণ দেখছেন দশক স্থানীয়তে দ্বিতীয় স্থানে যে আছে 1 বাড়ালে 10 বেড়ে যায়, কারণ ওর মাল্টিপল হয় 10 করে করে, তাৎপর্য হচ্ছে 10। তাহলে দশক স্থানের সাথে 10 গুণ করবেন, তাহলে 10 আর। আর শতক স্থানে যে আছে পি, তাহলে তার সাথে 100 গুণ করবেন, তাহলে 100 হচ্ছে আমার পি। দিয়ে সবগুলো যোগ করে দিলেই সংখ্যাটা বের হয়ে যাবে। যেমন 121, 1 এর সাথে যদি 1 গুণ করেন 1 হয়, 2 এর সাথে যদি আপনি 10 গুণ করেন 20 হয়, আর তৃতীয়তে 1 এর সাথে যদি 100 গুণ করেন 100 হয়। দেখেন 100, এই সব কটা যদি যোগ করে দেন, 100 যোগ 20, 120, আর 1 এ 121, তাহলে আপনার সংখ্যাটা হবে এই সব কটার যোগফল 100p 10q আর আর। একদম ইজি জিনিস। যে একক তার সাথে 1 গুণ হবে, যে দশক তার সাথে 10 গুণ হবে, যে শতক তার সাথে 100 গুণ হবে, তারপরে যদি থাকতো কি 1000 স্থানীয় মান, তার সাথে 1000 গুণ হইতো, সবগুলো যোগ হয়ে যেত। এইটা হচ্ছে আপনার কৌশল, এটা হচ্ছে আপনার কৌশল। পরেরটা আসেন
একটি আয়তাকার ক্ষেত্র, একটি আয়তাকার ক্ষেত্রের কথা বলা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, দৈর্ঘ্য বিস্তারের 1.5 গুণ, দৈর্ঘ্য বিস্তারের 1.5 গুণ। দৈর্ঘ্য কিন্তু প্রথমটা আসলে কি, এই যে সম্পর্কে তথ্য দিচ্ছে 1.5 গুণটা কে, প্রথমটা কার, দ্বিতীয়টার। তার মানে বিস্তারকে আপনি x ধরে নেন, বিস্তারকে যদি x ধরেন তাহলে দৈর্ঘ্য হবে 1.5x। তাহলে এর ক্ষেত্রফল 216, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এরিয়া ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এইটা হচ্ছে আমরা জানি এরিয়া। আর আমরা পরিসীমা কি জানি, আমরা আয়তক্ষেত্রের পরিসীমা জানি 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন আমার এরিয়ার মান কত দেওয়া আছে, 216 দেওয়া আছে, দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে আমার যদি 1.5x হয়, প্রস্থ যদি আমার x হয়, তাহলে দেওয়া আছে 216 216, তাহলে 1.5x² 216। এবার যদি x² যদি করি তাহলে 216 আর এখানে 1.5। এখন আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব, ক্যালকুলেশনটা কিভাবে করব? ক্যালকুলেশনে নিচে এক ঘর আগে পয়েন্ট আছে, এক ঘর আগে যদি পয়েন্ট, নিচে একটা 10 দিয়ে গুণ করি, উপরে একটা 10 দিয়ে গুণ করি, তাহলে নিচে 10 দিয়ে গুণ করা মানে এই পয়েন্টটা উঠে যাবে, তার মানে পয়েন্টটা উঠে গেল, তাহলে নিচে শুধু 15 আছে। এখন যদি কাটাকাটি করি, 5 দিয়ে 10কে কাটলে 5 দুগুণে 10, 5 দিয়ে 15কে কাটলে 3 5 15, 3 দিয়ে যদি 221কে কাটতে 16কে কাটতে যায়, 3 7 21 আর 3 দুগুণে 6 72, 72 আর 2 গুণ করলে কত হয়, 72 দুগুণে 144। তাহলে কি পেলাম, x² এর ভ্যালু 144, x ইকুয়াল তাহলে কত, √144 মানে 12। x যদি 12 হয় তাহলে দৈর্ঘ্য কত, সুতরাং দৈর্ঘ্য হবে 1.5 গুণন 12, তার মানে 12 এবং 12-র অর্ধেক যোগ হবে 1.5 গুণ, তার মানে 18, গুণ করলে কত হবে, 12 15 180, একটা শূন্য কাট 18। আর এইটা আপনি কিভাবে চিন্তা করতে পারেন, 1.5 গুণন 12 এর মানে হচ্ছে 1 যোগ 0.5, তাহলে 12-র 1 গুণ মানে 12ই, আর 12-র অর্ধেক মানে আমার কত, 6, যোগ করলে 12 আর 6 হচ্ছে 18। তো এগুলো আপনার সংখ্যার যদি ক্যাপাবিলিটি ভালো থাকে, সরলের ক্যাপাবিলিটি যদি ভালো হয়, তাহলে আপনারা এই ক্যালকুলেশন খুব দ্রুতই করতে পারবেন। তাহলে 2 গুণন দৈর্ঘ্য 18, প্রস্থ 12, 18 আর 12 30, 30 দুগুণে 60 হচ্ছে আপনার আনসার। খ নাম্বার হচ্ছে আনসার। ওকে, অনেকেই হচ্ছে আনসার দাগিয়েছেন, অনেকেই আনসার দাগিয়েছেন যে খ নাম্বার। এবার দেখেন, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, একটা যদি ব্যাসার্ধ আমরা যদি নেই, আমরা ধরেন একটা ব্যাসার্ধ নিলাম, একটা আমরা হচ্ছে ব্যাসার্ধ নিলাম, ব্যাসার্ধটা আমরা নিলাম ধরেন। এবার স্পর্শটা কি, স্পর্শ হচ্ছে আমার যে কোনো একটা রেখা, যে কোনো একটা রেখা যেটা আমার বৃত্তকে কি করে যাবে, যেটা যে কোনো একটা রেখা যেটা আমার বৃত্তকে স্পর্শ করে যাবে। ধরেন এইটাই আমরা দিলাম, কি যাচ্ছে, এই রেখাটা স্পর্শ করে যাচ্ছে বৃত্তকে। ধরেন স্পর্শ করলো, তাহলে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে সেন্ট্রাল, স্পর্শ করছে একদম মিডিল পয়েন্টে, এইখানে মিডিল পয়েন্টে। তো সবসময় মাথায় রাখেন একটা অনুসিদ্ধান্ত, সেটা হচ্ছে এই কেন্দ্র আর স্পর্শ বিন্দু যদি আমরা যোগ করে দেই, তাহলে যে রেখাটা পাওয়া যাবে এইটা অলওয়েজ, সবসময়, সর্বদা 90 ডিগ্রি হবে। অর্থাৎ স্পর্শক হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে লম্ব আকারে থাকে। লিখে নেন নোটে, একটা বৃত্তের বাইরে দিয়ে যে স্পর্শক হয়, সেই স্পর্শ বিন্দু, সে যে বিন্দুকে স্পর্শ ছেদ করে, সেই স্পর্শ বিন্দু আর ব্যাসার্ধ কি হয়, এই স্পর্শ বিন্দুগামী স্পর্শক আর ব্যাসার্ধ সবসময় 90 ডিগ্রি অ্যালাইনমেন্টে থাকে, লম্ব বরাবর থাকে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আর আরেকটা আমি তথ্য আপনাকে যোগ করে দিচ্ছি, যে কোনো বাইরে থেকে, যে কোনো ধরেন এই বিন্দু থেকে যদি আমি এখানে একটা এই পাশে একটা স্পর্শক আঁকালাম,
এই পাশে আর একটা স্পর্শক আঁকালাম। তো এই দুইটা বাদে একটা বাইরের কোনো বিন্দু, তার মানে বহিস্থ কোনো বিন্দু থেকে কখনো দুইটার বেশি স্পর্শক টানা যায় না। তাহলে ওইটাও প্রশ্ন আসতে পারে, বহিস্থ একটা বিন্দু থেকে একটা বৃত্তের আমরা কি স্পর্শক কয়টা পাবো? সর্বদা দুইটা পাবো। ভেতরের কোনো বিন্দু থেকে কোনো সময় স্পর্শক পাওয়া যায় না, ভেতরের কোনো বিন্দু থেকে কোনো সময় স্পর্শক পাওয়া যায় না, এটাও লিখে নেন। আর যে কোনো বৃত্তের উপরের কোনো বিন্দু দিয়ে মাত্র একটাই স্পর্শক পাওয়া যায়। মাত্র কয়টা স্পর্শক পাওয়া যায়? একটা স্পর্শক পাওয়া যায়। তাহলে তিন রকমের হলো, বহিস্থ বিন্দু, বহিস্থ বিন্দু, বহিস্থ বিন্দু থেকে স্পর্শক কয়টা হবে? স্পর্শক হবে আমার দুইটি। আর হচ্ছে কি অন্তস্থ বিন্দু থেকে স্পর্শক কয়টা হবে? অন্তস্থ বিন্দু থেকে স্পর্শক হবে শূন্য। আর এই যে পরিধির উপরে পরিধিস্থ, পরিধিস্থ বিন্দু থেকে স্পর্শ হবে একটা, মাথায় রাখেন। তাহলে এক সমকোণ এটার আনসার। প্রশ্নটা একটু পড়েন ভালো করে। এটা 2 ঘন্টা যথাক্রমে, দুইটি ঘন্টা, এই যে ঘন্টা টং টং করে যে বাজে, যথাক্রমে 8 মিনিট ও 6 মিনিট অন্তর বাজে। তার মানে দুইটা ঘন্টা আছে, একটা ঘন্টা 8 মিনিট পর পর বাজবে, টং টং করবে, আর একটা ঘড়ি 6 মিনিট পর পর বাজবে। দুপুর 12টায় দুইটা ঘন্টা একত্রেই বাজার পর আবার কখন তারা একত্রে বাজবে? তো ধরেন দুপুর 12টা যখন বাজে, এই 12টার সময়ে দুইটা ঘড়ি হচ্ছে বাজছে, টং করে বাজলো। প্রথম ঘড়িটা 8 মিনিট পর পর বাজে, তাহলে সে 12টা 8-এ বাজবে, 12টা 8-এর পরে 12টা আবার 16, আরো 8 মিনিট পরে, তারপর 12টা 24-এ বাজবে, তারপর 12টা 32-এ বাজবে, এভাবে বাজবে। দ্বিতীয় ঘড়িটা 6 মিনিট পর পর বাজে, তার মানে দ্বিতীয় ঘড়িটা 12টা 6-এ বাজবে, তারপরে 12টা 12-তে বাজবে, তারপরে 12টা 18-তে বাজবে, তারপর 12টা 24-এ বাজবে। তাহলে দেখেন তো কমন কোনটা? এই 24 হচ্ছে আমার কমন, তার মানে 24, 12টা 24-এ কমন। এখন আমি পরীক্ষার হলে কি এইভাবে করব? না, পরীক্ষার হলে এ জাতীয় ম্যাথের জন্য দেখেন টাইপটা মাথায় রাখেন, নতুন আজকে কিন্তু এটা টাইপ। সেটা হচ্ছে যে এরকম দুইটা ঘড়ি বা তিনটা ঘড়িও যদি দেওয়া থাকতো, যে কয় মিনিট পর পরে বাজবে, সেই 6, এখানে 6 আর 8 আছে, 6 আর 8-এর লসাগুই হবে, 6 ও 8-এর লসাগুই হবে আনসার। 6 ও 8-এর লসাগু দেখেন হচ্ছে আমার কত? 24। তাহলে 12টা 24 মিনিটে আবার বাজবে। যদি তিনটা ঘড়ি এরকম ঘন্টা দেওয়া থাকতো, বলতো প্রথমটা 6 ঘন্টা পর পর বাজে 6 মিনিট পর পর, দ্বিতীয়টা 8 মিনিট, তৃতীয়টা দেওয়া আছে 10 মিনিট, তাহলে 6, 8, 10 তিনটার হচ্ছে লসাগু হইতো, ওইটা হচ্ছে আমাদের কি অত পরে হচ্ছে একসাথে বাজবে। কোনো সময় চলে যাইতে পারে মিনিটের ব্যাপারে, আসছে হচ্ছে 72 মিনিট পর, 72 মিনিট পর। তাহলে 72 মিনিট মানে কি 12টা বাজছে, 60 মিনিট পর একটা বাজবে, তার মানে 1টা 12-তে। বুঝতে পারতেছেন? 1টা 12-তে। এইভাবে আপনাকে কি করতে হবে? হিসাব করতে হবে, এভাবে আপনাকে হিসাব করতে হবে। এবারে আসেন 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি আমলকি বিক্রি করলে কত লাভ হবে বা ক্ষতি হবে? সো লাভ হবে এটা আপনি শিওর। কেন? কারণ একই 5 টাকাতে কিনেছি হচ্ছে আমি কি 5 টাকাতে কিনেছি হচ্ছে কত? 5 টাকাতে আমি কিনেছি হচ্ছে 8টা, 5 টাকায় কিনেছি 8টা, 5 টাকাতে আমি কি করছি? বিক্রি করছি কয়টা? 6টা। আর যে দুইটা আছে এই দুইটা আমার লাভ। ব্যাপারটা বুঝেন? 5 টাকাতে কিনেছি কয়টা? 5 টাকাতে কিনেছি 8টা, এখন 5 টাকাতে আমি 6টা বিক্রি করছি, তাহলে 5 টাকা আমি ইনভেস্ট করছিলাম, 5 টাকা উঠে গেছে, তাহলে আমার লাভ কয়টা? লাভ হচ্ছে 2টি। ব্যাপারটা বুঝতেছেন কিনা? লজিকটা বুঝেন। আপনি দোকানদার, আপনি 5 টাকা দিয়ে কিনেছিলেন 8টা, 5 টাকায় আপনি 6টা বিক্রি করে দিচ্ছেন, আপনার কাছে 2টা আছে, এখন লাভ। ওই 2টা আপনি যত টাকাতে বেচবেন ওই টাকা আপনার লাভ, কিন্তু আপনারা আসলে একই টাকায় বিক্রি করছে। এই যে বিক্রি করার মূল্য কিন্তু এটা, যে 5 টাকায় 6টা বিক্রি করছে, তাহলে 6টার দাম 5 টাকা হলে একটার দাম কত? 5/6। সুতরাং 2টার দাম কত হবে? 2টার দাম হবে আমার 5 গুণন 2/6। একটার দাম কম হবে জন্য ভাগ, 2টার দাম আবার বেশি হবে এই জন্য 5/6 গুণন, তাহলে এই যে 5/3, এই টাকা কি হবে? তার লাভ হচ্ছে। এই 2টার যে দাম এটা তার লাভ। তাহলে শতকরা লাভ কত হয়? শতকরা লাভ হয় হচ্ছে উপরের লাভ নিচে ইনভেস্ট মূল গুণন হচ্ছে আমার 100%। তাহলে লাভ কত হয়েছে? লাভ হচ্ছে 5/3, আর আমার ইনভেস্ট কত? 5 টাকা গুণন 100%।
গুণন হচ্ছে 100%। তার মানে এই 3 5/3, তার মানে কিন্তু 5, এই 3ও নিচে আছে, 5 5 কেটে গেল, গুণন 100%, 3 দিয়ে যদি কাটেন 33.33, এইটা হচ্ছে আপনার লাভ। এই ক্যালকুলেশনটা এখানে আবার অনেকে কনফিউজড কিনা, 5/3 ডিভাইডেড বাই নিচে কি 5, 5 এর নিচে কিন্তু কিছু নাই, মানে 1 আছে, তাহলে এই পরের লাইনে 5/3 আর এইটা ভাগ ছিল, এটা কিন্তু ভাগটা গুণ হয়ে গেল 1 উপরে 5 নিচে, এই জিনিসটাই আমি করলাম। তার মানে যে নিচে সে আজীবন কিন্তু নিচেই থাকবে, এই উপরের যে নিচে, আর এই নিচেরটা উপরে উঠে যায়, ঠিক আছে। তাহলে আমাদের কি হলো 33.33 লাভ হলো। বুঝতে পেরেছেন কিনা লজিকটা? না হলে কিন্তু এই ম্যাথটা কিন্তু বড় হবে, যে আপনাকে ওই ক্রয় মূল্য বের করতে হবে, বিক্রয় মূল্য বের করতে হবে, কিন্তু নিজে দোকানদার সাজেন, দেখেন এগুলা কত সহজে হয়ে যায়। একটি 120 ফুট দৈর্ঘ্য 70 ফুট প্রস্থ বিশিষ্ট আয়তাকার ঘরের মেঝেকে বর্গাকার টাইলস দিয়ে সম্পূর্ণ ঢেকে দিতে হবে। সর্বোচ্চ সাইজের বর্গাকার টাইলসের দৈর্ঘ্য কত হবে? গতকালকেই কিন্তু একটা রিলস আমি দিয়েছিলাম পেজ থেকে, সেখানেই কিন্তু এই ব্যাপারটা বলেছিলাম যে বাস্তব প্রয়োগ, গসাগুর বাস্তব প্রয়োগ হচ্ছে, আমি যখন মেঝে টাইলস করব, টাইলসগুলো বর্গাকার আকৃতির টাইলস আমি যদি দেই, বর্গাকার যদি টাইলস দেই, তাহলে গসাগু বের করলে সর্বোচ্চ বড় হচ্ছে আপনি কি পাবেন? সর্বোচ্চ বড় সাইজের হচ্ছে আপনার টাইলসের মাপ পাবেন। তাহলে কি করতে হবে? এই যে সর্বোচ্চ সাইজ বর্গাকার, কি বর্গাকার যদি বলে, তাহলে 120 ও 70 এর গসাগু লিখে নেন ভালো করে, বাস্তব প্রয়োগ। তাহলে 120 আর 70 এর গসাগু, যেই দেখছেন শূন্য আছে 70, তাহলে অপশনগুলো দেখো, 11 দিয়ে আসলে কাউকে ভাগ করা যায় না, 5 দিয়ে ভাগ করা যায়, 10 দিয়েও দুইটাকেই ভাগ করা যায়, 10 দিয়ে 12 আর হচ্ছে 7, 15 দিয়ে আসলে কাকে ভাগ করা যায় না, 70কে ভাগ করা যায় না। তাহলে অবশ্যই গ নাম্বার হবে আনসার। আর না হলে 120 আপনার কি 120 কে 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, তারপরে কি 120 কে 3 4 12, 4 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়, 6 দুগুণে 12, 6 দিয়ে ভাগ করা যায়, এইভাবে আপনার কি সামনে 10 দিয়ে ভাগ করা যায়, তারপরে হচ্ছে কি 8 দিয়েও ভাগ করা যায়, 8 দিয়েও ভাগ করা যায়, এভাবে লিখতে হবে। গুণন 8 দিয়ে ভাগ করা যায়, 10 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে, 15 দিয়ে ভাগ করা যায়, সবগুলা লিখবেন। তো আপনাকে যেটা আমি শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে অপশন টেস্ট করলে দেখেন আপনি অপশনের মধ্যে সবচাইতে কোন বড় অপশনটা দিয়ে দুইটাকেই ভাগ করা যাবে সেটাই হচ্ছে আনসার। সবচাইতে কোন বড়টা দিয়ে দুইটাকেই ভাগ করা যাবে, এখানে 10 দিয়ে কিন্তু দুইটাকেই ভাগ করা যাচ্ছে, সো 10 হচ্ছে আনসার। কৌশলগুলো একটু লিখে নেবেন। আচ্ছা, এবারে প্রশ্নটা দেখেন 115 নাম্বার। 20 ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কেটে দুই ভাগ করা হয়েছে যেন ছোট অংশটা বড় অংশের 2/3 হয়। 2/3 মানে 2/3, তার মানে 3 ভাগের 2 ভাগ। তার মানে একটা আমার কি দেখেন, এই 2/3টাকে আপনি অঙ্কে লিখবেন, তারপরে নিচে আছে বড়টা, এ বড় অংশ, আর উপরে আছে ছোটটা, এ হচ্ছে ছোট অংশ, চোখ বন্ধ করে। তাহলে 3-এর সাথে জাস্ট একটা x একক দিয়ে দেন, 3x হচ্ছে বড়, 2xটা হচ্ছে ছোট। তাহলে মোট কয় অংশ? একটা 2x, একটা 3x, মোট হচ্ছে 5x। এটা হচ্ছে পুরা বাঁশ, এটা হচ্ছে 20, তাহলে x = 4। এখন হচ্ছে বলছে ছোট অংশের, তাহলে ছোট অংশ মানে কি 2x, তার মানে 2 × 4 8। এইভাবে হচ্ছে এই ম্যাথগুলার সলিউশনটা বের করবেন। এবারে দেখেন এই গুণের সাথে আপনাকে ইউজ টু হয়ে যেতে হবে, কি বলছিলাম যে দশমিক ছাড়া গুণ করবেন, তাহলে 11 × 11 × 11, 11 গুণ করার সিস্টেমটা কি? 11 দিয়ে কোনো একটা সংখ্যাকে গুণ করার জন্য এই শর্টকাট কি আপনারা জানেন? 11 দিয়ে যখন গুণ করব, 11 দিয়ে 11কেই গুণ করব, তাহলে এই 11 1 আর 1 ভাগ করে লিখলাম, মাঝে হচ্ছে আমি এই দুইটা যোগ করব, 1 আর 1 যোগ করলে কত হয়? 121 হয়, সরি 2 হয়, সো দুইটা মাঝায় বসে যাবে। যেমন 13 দিয়ে যদি 11 দিয়ে যদি 13কে গুণ করতেন, তাহলে আনসার হইতো 1 আর 3 হচ্ছে মাঝে 1 আর 3 এর যোগফল 4। যদি 5 15কে যদি আপনি 11 দিয়ে গুণ করতেন, তাহলে 1 আর 5 একটু ফাঁকাফাঁকি লিখবেন, আর মাঝে দিবেন 1 আর 5 যোগ করলে 6। বুঝতে পারতেছেন? যদি 1 আর 4 যদি 11 দিয়ে গুণ করতেন, তাহলে 1 আর 4 দিতেন আর মাঝে ফাঁকা রাখতেন, ফাঁকার জায়গাতে হয়তো দুইটার যোগফল 1 আর 5 যোগ করলে হয় 1 আর 4 যোগ করলে হয় 5। তাহলে
11কে 11 দিয়ে যদি গুণ করেন তাহলে 121, এখন আবার 11 দিয়ে গুণ করতে হবে। এবার দেখেন 3টাকে যখন 11 দিয়ে গুণ করবেন তখন অঙ্ক হবে কয়টা, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। তাহলে সামনে 1, পিছনে হচ্ছে 1, এই দুইটা যোগ করে 2 আর 1 যোগ করে হয় 3, এই 2 আর 1 যোগ করে বামে লিখবেন, তার মানে 1 3 3 1, এইটা হচ্ছে আপনার আনসার। মই বুঝতে পারেন নাই 100 ধরেন 22 গুণন হচ্ছে 11, বা আমি 125 গুণন হচ্ছে 11, তাহলে 1 আর 5, এই যে 1 আর 5 বাইরে, ভিতরে আরো কয়টা হবে, 2টা, এই 2 আর 5 যোগ করলে হয় 7, 1 আর 2 যোগ করলে হয় 3, এটাই হবে আনসার। ঠিক আছে, একটু দ্রুত বুঝাচ্ছি যেহেতু অনেকগুলো সলভ করতে হবে। এবার তাহলে 1 3 3 1, এখন কয় ঘর আগে দশমিক হবে, 1 2 3 4 5 6, 1 2 3 4, তাহলে আরো 2টা শূন্য দিয়ে 6 বানাইতে হবে, তাহলে 0 0 1 3 3 1, গ নাম্বার হচ্ছে আনসার। বুঝতে পেরেছেন কিনা এটা একটু বলবেন, কৌশল বুঝতে পেরেছেন কিনা? 11 দিয়ে কোনো কিছুকে গুণ করা, না হলে ক্লাসটা যখন শেষ হবে আরেকবার এটা দেখবেন, কারণ খুব দ্রুত আপনি করে ফেলতে পারবেন। 3 লিটার পানির ওজন কত? 1 লিটার মানে 1 কেজি, লিটারের হিসাব, পানির আপেক্ষিক গুরুত্ব 1, 1 লিটার 1 কেজি, 3 লিটার তাহলে 3 কেজি। এগুলো মুখস্থ। এবার দেখেন পি সংখ্যার গড় এম, পি সংখ্যার গড় হচ্ছে আমার এম, কিউ সংখ্যার গড় হচ্ছে এন, সবগুলার গড় কত? তাহলে গড় মানে হচ্ছে সমষ্টি ডিভাইডেড বাই মোট সংখ্যা, সমষ্টি ডিভাইডেড বাই মোট সংখ্যা। তাহলে পি সংখ্যকের গড় যদি এম হয় তাহলে এর সমষ্টি হবে কত? এর সমষ্টি হবে পিএম। আবার কিউ এর যদি গড় এন হয়, কিউ সংখ্যকের গড় যদি এন হয় তাহলে এখানে সমষ্টি আমার কত হবে? কিউ এন। বুঝতে পারতেছেন কি? ধরেন বললাম যে তিনটি সংখ্যার হচ্ছে আমার গড় হচ্ছে, তিনটি সংখ্যার গড় হচ্ছে আমার 4, তার মানে এক্স ওয়াই জেড, এই তিনটা সংখ্যাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 4 হয়। তাহলে এই গড় আর সংখ্যাটা যদি গুণ করি 3 4 12, কি হবে? সমষ্টি হবে না? সমষ্টি হবে। এজন্যই যে কয়টা সংখ্যা আর গড় গুণ করছি, পিএমটা হচ্ছে আমার কি? সমষ্টি, আর এখানে কিউএনটা হচ্ছে সমষ্টি। এখন যখন মোট গড় বের করতে বলছে তাহলে মোট সমষ্টি হচ্ছে আমার উপরে পিএম প্লাস কিউএন, আর নিচে মোট সংখ্যা হচ্ছে পি সংখ্যক সংখ্যা আর কিউ সংখ্যক সংখ্যা, পি সংখ্যক আর কিউ সংখ্যক, পিউ প্লাস কিউ, পি প্লাস কিউ। তার মানে গ নাম্বার হচ্ছে আনসার, গ নাম্বার হচ্ছে আনসার, 118 গ হচ্ছে আনসার। একজন কিন্তু ভুল করেছেন, সাব্বির মিয়া ভাই কিন্তু ভুল করেছেন, সাব্বির মিয়া ভাই কিন্তু ভুল করেছেন। এবার দেখেন এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটার উপরে নির্ভর করতেছে ক্লাসগুলো আপনারা কতটা মনোযোগ দিয়ে করতেছেন, কারণ নলের ম্যাথের জন্য আপনাদেরকে আমি কি সূত্র শিখিয়েছি, তাই না? এর বেসিকটার জন্য আমরা বেসিক কোর্সে আমরা আলোচনা করব, কিন্তু যখন আমরা প্রিলিমিনারির জন্য সূত্র মুখস্থ রাখবো, খুবই সহজ সূত্র। দেখেন ক হচ্ছে 28, খ হচ্ছে আমার কি 14 মিনিটে পূর্ণ করে, আর গ আছে এটা 42 মিনিটে, গটা হচ্ছে আমার খালি করে। তাহলে গত ক্লাসেই কিন্তু আমরা এই টপিক দেখেছি, প্রথমে দুইটা নল দিয়ে, তারপরে তিনটা নল দিয়েই পূর্ণ করা, প্রথমে 2টা নল দিয়ে একত্রে পূর্ণ করা, তারপরে 3টা নল দিয়ে পূর্ণ করা। গত ক্লাসে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে 2টা নল দিয়ে পূর্ণ করা যায় আর একটা দিয়ে খালি করা যায়, 3টা একত্রে চালানো। আজকে কিন্তু সেইটারই টপিক। তাহলে ওইটার জন্য কি হবে? একত্রে সময় লাগবে, একত্রে চালালে তাহলে প্রয়োজনীয় সময় সেটা হচ্ছে যেটা খালি করব, যেটা দিয়ে, উপরে তো কোনো সমস্যা নাই, 3টারই গুণ ক খ গ, খালি যেটা দিয়ে খালি হয় সেটা দিয়ে 2টার সাথেই গুণ হবে, তার মানে ক আর গ যোগ খ আর গ, আর মাইনাস করতে হবে যেটা দিয়ে খালি হয় ওইটা বাদ দিয়ে যেটা দিয়ে পূর্ণ হয় সেই 2টার গুণফল আমার কি করতে হবে? মাইনাস করতে হবে। আমরা এ বি সি দিয়েছিলাম, আজকে ক খ গ দিলাম। তো এখন তাহলে উপরে আমার কি হবে? উপরে হচ্ছে 28 14 আর 42, নিচে হচ্ছে ক আর গ, 28 গুণন হচ্ছে আমার 42, তারপরে 14 গুণন 42 মাইনাস হচ্ছে আমার 28 গুণন 14। এই ক্যালকুলেশন করতে গেলে তো আপনার 2 মিনিট লাগবে বলবেন, কিন্তু ট্রিক্স আছে। ট্রিক্সটা কি দেখেন, যেই মানগুলা দিয়েছে 28, তারপরে 24 14, তারপরে 42, সবগুলাই 14 এর গুণিতক,
সবগুলাই কি, সবগুলো হচ্ছে 14 এর গুণিতক। তাহলে আপনি কিন্তু 14 কমন নিতে পারেন। 14 যদি কমন নেন, একটু চিন্তা করেন, এই যে এখান থেকে যদি 14 কমন নেন, প্রথমটা থেকে 14 কমন নিলে এখানে থাকতেছে কি 14 দুগুণে 28, আর এইখান থেকে পরেরটা থেকে যদি 14 কমন নেন তাহলে 3 14 42। এই 28 থেকে 14 কমন নিলে 2, এই 42 থেকে 14 কমন নিলে 3, যোগের জায়গায় যোগ। এই 14 থেকে 14 কমন নিলে 1, পরে 42 থেকে 14 কমন নিলে 3, 3 14 42। এই 28 থেকে যদি আমি 14 কমন নেই তাহলে হচ্ছে আমার কত 14 দুগুণে 28, আর এই 14 থেকে যদি আমি 14 কমন নেই তাহলে 1 থাকতেছে। এবার এই 14 দিয়ে উপরে নিচে কাটাকাটি, 14 দুগুণে 28, এই 14 দিয়ে 14 কেটে দিলাম, তাহলে 2 আর 42, উপরে কি থাকছে 42 দুগুণে 84, আর নিচে কি থাকতেছে দেখেন 3 দুগুণে 6, যোগ 3 1 কে 3, মাইনাস 2 1 কে 2, তাহলে 6 3 9 থেকে 2 বিয়োগ করলে থাকতেছে 7। তাহলে এখন জাস্ট কাটাকাটি, 7 দিয়ে যদি কাটি 7 1 কে 7, তাহলে 1 আর 4, 7 দুগুণে 14, তাহলে 7 12 হচ্ছে আমার কত 84, তার মানে 12 মিনিট হচ্ছে আনসার। ফলো করবেন, একটু নিজের আয়ত্ত করবেন, নোট করে নেন। ইয়েস, অনেকে আমার আগে বের করে ফেলছেন, 12 মিনিট হচ্ছে আনসার। পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা 2 বেশি। পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা 2 বেশি, তার মানে পিতার বয়স তার পুত্রের চাইতে ডাবলের 2 বেশি। এখন পিতার বয়স দেওয়া আছে 42 বছর, পুত্রের বয়স কত? তাহলে পিতার বয়স যেহেতু তার ডাবল, পুত্রের ডাবলের চাইতে 2 বেশি, তাহলে পিতার বয়স থেকে যদি আপনি 2 বিয়োগ করে দেন সেইটা হচ্ছে পুত্রের ডাবল। বুঝেন ব্যাপারটা? বলছে পিতার বয়স পুত্রের বয়সের ডাবলের 2 বেশি, তাহলে পিতার বয়স থেকে যদি 2 বিয়োগ করে দেন তাহলে সেটা পুত্রের ডাবল। তাহলে এই যে যেটা আছে এটার অর্ধেক হচ্ছে পুত্র, তার মানে 30 বছর হচ্ছে আমার কি পুত্র। এগুলা কিন্তু কমন সেন্স, না হলে সমীকরণ ধরে করতে গেলে অনেক সময় লাগবে। এই সেন্সগুলা নিয়ে আসেন, মাথায় নিয়ে আসতে হবে। ইয়েস, এবার এই প্রশ্নটা দেখেন। সজীব তার বাসা থেকে 4 কিলোমিটার দূরে দোকানে ফেরত, মানে দোকানে গিয়ে ফেরত আসছে, গেছে আবার ফেরত আসছে। যাওয়ার পথে তার 50 মিনিট সময় লাগছে, 4 কিলোমিটার। ফেরত আসার সময়ে তার গতি 10% কমে গেছে, মানে যা গেছে হাঁপাই গেছে, আসার সময় কমে গেছে 10%। কি কমছে? গতি কমছে, সময় কিন্তু কমে নাই, গতি কমছে। তাহলে গতি মানে কত? গতি মানে দূরত্ব ডিভাইডেড বাই সময়। তাহলে যাওয়ার সময় গতি কত ছিল? 4 কিলোমিটার। তাহলে মিটারে নিয়ে আসলে 4 গুণন 1000, 4000 মিটার। সময় লাগছে কত? 50। 0 0 কাটলে 5 8, তার মানে 80 মিটার পার মিনিট, এত তার গতি ছিল। তার মানে যাওয়ার সময় তার 50 মিনিট লাগছে। এখন বলছে আসা যাওয়াতে কত, মোট কত সময় লাগছে? তো যাওয়ার সময় লাগছে 50, আসার সময় কত সময় লাগছে এটা বের করলেই আমাদের আনসার হয়ে যাবে। এখন আসার সময় তার গতি কত ছিল সেটা বলে নাই, কিন্তু আসার সময়ে তার গতিতে যাওয়ার সময় যে গতি ছিল তার 10% কমে গেছে। তাহলে যাওয়ার সময় গতি ছিল কত? 80। তাহলে 80 এর 10% মানে কি? 10% মানে 10/100, তার মানে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তার মানে 8। তার মানে যাওয়ার সময় যেই গতি ছিল আসার সময় তার চাইতে কত গতি কমছে? 8 মিটার পার মিনিট কমছে। তাহলে 80 থেকে 8 কমলে কত হয়? 72 হচ্ছে মিটার পার মিনিট। সে আসার সময় এত গতিতে আসছে। তাহলে তার আসার সময় কত সময় লাগবে? আসার সময় লাগবে দূরত্ব ডিভাইডেড বাই সময়, সময় ইকুয়াল দূরত্ব ডিভাইডেড বাই গতি। তাহলে দূরত্ব সেই 4000, দূরত্ব আর হচ্ছে আসছে কত? আসছে হচ্ছে আমার 72। তাহলে এটা যদি আমরা কাটি, 4 দিয়ে যদি আমরা কাটি তাহলে 18, আর উপরে থাকতেছে কত? 1000। 18 দিয়ে যদি আমরা কাটি তাহলে কত হবে? 18 দিয়ে যদি আমরা কাটি তাহলে 55.55 এরকম টাইপের হবে, 55.55 এরকম টাইপের হবে। ঠিক আছে, তাহলে আনসার এখন আপনি কোনটা দিবেন? অ্যাকুরেট কিন্তু আসবে না। এখন 55.55 এইটার মার্জিন আপনি কি করবেন? অর্ধেকের চাইতে একটু বেশি হয়েছে, অর্ধেকের চাইতে একটু হচ্ছে আপনার বেশি হয়েছে। সো এইটার আপনার আনসারটা আসলে কত? অপশন দেখবেন
ওদের উচিত এইভাবে অপশন দেওয়া ঠিক হয় নাই। এইটার আসলে কি 105 হচ্ছে আনসার হবে, তবে এইটা 5 হয় না দিয়ে আরেকটু ডিস্টেন্স হচ্ছে রাখাটা উচিত। এত দ্রুত করলে নোট করার সুযোগ থাকে না ভাই। আপনাদের কিন্তু বলেছি যে যতটুকু পারবেন এতটুকু নোট এখন করবেন, তারপর পরবর্তীতে করবেন, না হলে তো আমাদের ক্লাসের লেন্থ হয়ে যাবে অনেক বেশি, ঠিক আছে? আর যতটুকু বোঝানো যায়, মানে যেইটা আপনি নোট করতে পারবেন না ওইটা আসলে বেসিকটা অনেকটাই একটু দুর্বল রয়েছে। আপনি কি পয়েন্টগুলো নোট কিন্তু করতে হয়, ক্লাস নোট কি পয়েন্ট, এখন তো ফুল ফেজ নোট আপনি করতে পারবেন না। এখন কি পয়েন্টগুলো লিখে নেবেন, পরবর্তীতে এই যে ক্লাসের পরে আপনার কিন্তু পড়াশোনা হবে, আপনার বাসার পড়া, তখন আপনাকে ফুল নোটটা করতে হবে। এবার দেখেন এক্স এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু 1, এই সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মাইনাসের ভ্যালু দেওয়া আছে, প্লাসের মান বের করতে বলবে, অথবা এ মাইনাস বি, এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ বি দেওয়া আছে, এ মাইনাস বি এর মান বের করতে বলবে, 4ab এর সূত্র যেটা। তাহলে এটা কিন্তু প্রায় দিনই আমরা করতেছি, প্রশ্নগুলো আলাদা হচ্ছে। x প্লাস প্লাস হবে কি x মাইনাস হোল স্কয়ার, মাইনাস থাকলে প্লাস 4xy। এখন মাইনাসের ভ্যালু কত 1, 1 এর উপর স্কয়ার প্লাস 4 গুণন হচ্ছে আমার কত 56, তাহলে 1 উপর স্কয়ার করলে 1ই হবে। আর হচ্ছে 4 ইন্টু 56, 4 6 24 4 হাতে আছে 2, 4 5 20 22, তাহলে 1 যোগ করলে হয় 225। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল কত, রুট উঠে গেলে ওই স্কয়ার উঠে গেলে ওই পাশে রুট হবে, 225 কে রুট করলে 15 15 225, 15 15 200 হচ্ছে 25 হচ্ছে আনসার। পরের প্রশ্নটা দেখেন, উৎপাদক। এই যে উৎপাদক দেখেন, আপনাকে কিন্তু উৎপাদকের একদম ছোট থেকে একটু উপরের দিকে নিয়ে আসতেছি। তো উৎপাদকের গতকালকের ইয়াতে ক্লাসে আমি প্রথমে কমন নেই নাই। কেন কমন নেই নাই? এই যে বলছিলাম কিন্তু এই কারণেই, কারণ পরবর্তীতে কি হইতে পারে, কমন নেওয়াই যাবে না এরকম আসবে। সো এক্স স্কোয়ারের সাথে, মানে যেটা দ্বিঘাতের সর্বোচ্চ ঘাতের সাথে যে সহগটা থাকবে, এই সহগ আর কনস্ট্যান্টটা আপনারা কি করবেন, গুণ করবেন। 15 দুগুণে তাহলে হয় 30, তাহলে 2x স্কোয়ার x মাইনাস 15। এবার দেখেন আমাদের এখানে কি আছে, মাঝে শুধু x আছে, একটা x আছে, তাহলে 30কে আপনি করতে পারেন 15 গুণন 2, 3 গুণন 10, 5 গুণন 6। তাহলে 1 কি করতে পারেন, একটা প্লাস একটা মাইনাস, তাহলে মাইনাস থাকা মানেই কি করতে হবে, একটা প্লাস একটা মাইনাস, তাহলে 6x প্লাস নেন আর মাইনাস 5x, তাহলেই কিন্তু 15 হয়ে যাচ্ছে। 6 থেকে 5 বিয়োগ করলে 1 থাকে। এখন কমন নিতে হবে, 2x যদি কমন নেন তাহলে এখানে x, 6 থেকে 2 কমন নিলে থাকতেছে 3, মাইনাস যদি 5x, মাইনাস 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 কমন নিয়ে নিছেন, প্লাস 15 থেকে 5 কমন নিলে 3 থাকতেছে, তাহলে 2x মাইনাস 5 আর x প্লাস 3, x প্লাস 3, এইটা হচ্ছে আমরা 2x মাইনাস 5 x প্লাস 3, 2x মাইনাস 5 x প্লাস, ক নাম্বার হচ্ছে আনসার। তাহলে উৎপাদক কিন্তু আমরা প্রতিদিনে একটা করে উৎপাদক শিখেছি, উৎপাদক কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবারে দেখেন গসাগু বের করতে বলছে, লসাগু বের করতে বলছে 17, আমরা কিন্তু এই যে আমাদের একটা করে লসাগু অথবা গসাগু কিন্তু আমরা করতেছি। তাহলে লসাগুর জন্য সর্বোচ্চগুলা সবগুলা নিতে হবে, প্রত্যেকটা থেকে সর্বোচ্চ নিব এবং যেটা কমন নাই ওইটাও নিব। আর লসাগু হচ্ছে কমনের মধ্যে সর্বোচ্চ কমন যেটা সেটা নিব। গসাগু, গসাগু হচ্ছে সর্বোচ্চ কমন, আর লসাগু হচ্ছে যেটা কমন নাই ওইটাও নিব, আবার কমন যেটা আছে ওইটা সর্বোচ্চটা নিব। তাহলে লসাগুর ব্যতিক্রম হচ্ছে যেটা কমন নাই ওইটাও একটা একটা করে নিব। তাহলে এক্স, এখন আসেন এইটার জন্য প্রত্যেকটার উৎপাদকে ভাঙতে হবে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আছে এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস এ বি, এ প্লাস সরি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ কিউব প্লাস বি কিউব হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রগুলো কিন্তু আপনাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? কিউবের সূত্রগুলা মুখস্থ রাখতেই হবে। তাহলে এক্স কিউব মাইনাস 1, এই 1কে আমরা 1 কিউব আকারে লিখতে পারি। তাহলে এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, আর এক্স কিউব প্লাস 1, 1-এর জায়গাতে আপনি কিউব দিয়ে দেন, কারণ 1-এর উপরে স্কোয়ার করলে 1 হয়, কিউব করলে 1 হয়।
সো এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এই যে আমরা দুইটা হচ্ছে আমরা এখানে পেলাম। এখন তৃতীয়টা এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার প্লাস ওয়ান, একে কিন্তু আপনি কোনো ধরনের এরিয়াতেই ফেলতে পারবেন না, কিন্তু একটা সিস্টেমে আনতে পারবেন। কারণ এগুলা হচ্ছে আপনার বেশি ম্যাথ করে এগুলো আয়ত্ত নিয়ে আসতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো একটু খেয়াল করে দেখেন, এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, এক্স স্কোয়ারকে স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4 হয়, আর ওয়ানকে তো আপনি ওয়ান স্কোয়ার লিখতেই পারবেন, কিন্তু ভেতরের সাথে 2 নাই। আমার যদি একটা 2 থাকতো তাহলেই হইতো। এজন্য পরের লাইনে আমরা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 প্লাস 2x স্কোয়ার করলাম প্লাস 1 করলাম। এখন এক্স স্কোয়ার ছিল, এক্স এর উপর স্কোয়ার ছিল একটা, আপনি 2 নিছেন, এই জন্য একটা বিয়োগ করে সমান করে রাখলেন। 2x স্কোয়ার থেকে x স্কোয়ার বিয়োগ করলে একটা x স্কোয়ার থাকে। কারণ কি? কারণ জাস্ট আপনি এখানে সূত্র ফেলতে চাইছেন 2x স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মাইনাস x স্কোয়ার। কারণ এইটুকের উপরে তাহলে কি সূত্র ফেলতে পারবেন? x স্কোয়ার প্লাস 1 এর সূত্র ফেলতে পারবেন, মাইনাস x স্কোয়ার। এখন এসে আবার কোন সূত্র ফেলবেন? দেখছেন ম্যাথ হচ্ছে ওই যে বীজগণিতের ম্যাথ হচ্ছে সূত্রের খেলা। এই জাতীয় ম্যাথে সূত্র না খেললে আপনি পারবেন না। যখনই দুইটার উপর স্কোয়ার আছে, মাঝে মাইনাস আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা এ এইটা বি, তাহলে এক্স স্কোয়ার প্লাস একবার প্লাস একবার মাইনাস এক্স প্লাস 1 মাইনাস। তো দেখেন এখানে একটা মজার ঘটনা ঘটছে, এই যে এইটা আর এইটা দেখেন মিলে গেছে, আর এইটা দেখেন মিলে গেছে, এই এক্সটা শুধু মাঝে আছে। তাহলে যখন গসাগু হবে, যখন গসাগু বের করব, সরি লসাগু বলছে, যখন লসাগু বের করব তখন প্রত্যেকটা থেকে সবগুলাই নিব। এক্স মাইনাস ওয়ান নিলাম, তারপরে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এটাও নিলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এটাও নিলাম। ঠিক আছে, এবারে আসেন এক্স প্লাস 1 উপরেরটা থেকে এক্স প্লাস 1 কি নিছি? নাই, সো এক্স প্লাস 1ও নিলাম। এবার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 এটা কি নিছি? না, নাই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এবারে এইটা নিছি, তাহলে এটা থেকে তো আর নেওয়ার দরকার নাই, একবার নিছি, নেওয়ার দরকার নাই, তাহলে সবগুলাই নিয়ে নিছি। এটাই হচ্ছে আমার কি? লসাগু। এখন এইটা মানে কি? এইটা হচ্ছে আমার কি? এক্স কিউব মাইনাস 1, আর এইটা মানে কি? এক্স কিউব প্লাস 1। এখন এই যে সূত্র, এই সূত্র যদি আপনি অ্যাপ্লাই করেন, একবার দেখেন মাইনাস আছে, একবার প্লাস আছে, তাহলে কি করবেন? এক্স কিউব স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার, তাহলে এক্স কিউবের উপর স্কোয়ার, তাহলে এটাকে আপনি কি লিখতে পারেন? এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1। এইটা হচ্ছে আনসার। এখন মজার ব্যাপার হচ্ছে, বাসায় যখন এটা আপনার প্র্যাকটিস থাকবে, যে এখন আমি করালাম, এটা আরেকদিন আপনি বাসায় করবেন, পরীক্ষার হলে এই অপশন দেখলেই আপনার মনে হয়ে যায়, তখন আর এত বড় করতে হয় না। এখন আপনি ভাবতেছেন যে এটা তো অসম্ভব ব্যাপার, পরীক্ষা হলে অল্প সময় এটা কি করা যায়? করা যায় ভাই। সেটা হচ্ছে করা কিভাবে যায়? এই যে এখন আমি করাই দিলাম, আপনি তো জিনিসটা যদি বুঝে থাকেন, আপনি বাসায় একবার করবেন, পরীক্ষা হলে এটা দেখলে আপনার চিন্তাই করতে পারবেন এটা থেকে যা আসবে, এটা থেকে যা আসবে, এই দুইটা সেম জিনিস আসে, লাস্টে এই দুইটার গুণফলই হচ্ছে আনসার হয়। এবারে পরেরটায় আসেন, দেখেন এইটা এখন আর কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ আমরা এগুলার বেসিক শিখেছি। মাইনাস 27কে আমরা লিখতে পারি মাইনাস 3 উপরে কিউব, কারণ মাইনাস 3 গুণন মাইনাস 3 গুণন মাইনাস 3, 3 তিরিক্ষে 9 গুণন মাইনাস মাইনাসে প্লাস মাইনাস 3, 3 নং 27 মাইনাস 27। তাহলে মাইনাস 3 উপরে এইটাকে আমরা মাইনাস 3, তার উপরে 4/3, এর উপরে পাওয়ার আছে, এই 3 আর এইটা 3 কেটে যাবে, ঠিক আছে, কারণ এই পাওয়ারটা এখানে এসে গুণ হয়ে যাবে, 3 3 কাটা, তাহলে মাইনাস 3 উপরে আসলে থাকতেছে 4, তাহলে মাইনাস 3 গুণন মাইনাস 3 গুণন মাইনাস 3 গুণন মাইনাস 3, এখানে 9, এখানে 9, 9 নং কত হবে? 81 হবে আনসার। এগুলা কিন্তু মানে এই যে ক্লাস বাই ক্লাসে কিন্তু এটা আমরা আপগ্রেড হচ্ছি। এইটা আসেন আজকের একটা হচ্ছে নতুন সূত্র দেখাবো, এইটা আপনাদেরকে দেখানো হয় নাই। ধরেন লগ এ ভিত্তিক বি আছে, এইটাকে বিটা কি? বি প্যারালাল, এইটাকে আপনি সরাসরি লিখতে পারেন
লগ বি ডিভাইডেড বাই লগ এ। তো এটা দেখেন বেসিক ক্লাসে আসলে এইগুলা কিভাবে আসছে ওইটা দেখাবো, যদি আপনাকে কিভাবে আসছে এটা দেখাতেও চাই, খুব বেশি সময় লাগবে না। ধরি লগ এ বাই বি ইকুয়াল এক্স ধরি, এটা আসলে কি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি, তাই হয় না? উভয় পক্ষে যদি আপনি লগ নেন, লগ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল লগ বি। এবার এক্সটা পাওয়ার আকারে আছে, পাওয়ারকে সামনে নিয়ে আসতে পারেন, তাহলে এক্স লগ এ ইন্টু লগ বি। এবার যদি এক্স নিতে হতাম তাহলে লগ এ দিয়ে ভাগ হয়ে যাবে, সো লগ বি ডিভাইডেড বাই লগ এ। দেখতে পাচ্ছেন কত মজা, এটাই সূত্র। তো সূত্রটা কি, যে নিচে আছে তাকে নিচে লগ এ, যে উপরে আছে তাকে লগ বি। তাহলে এই সূত্র নোট করে নেন, কিভাবে আসছে দ্রুত সময়ের মধ্যে বুঝাই দিলাম, বেসিক ক্লাসে আরো স্পষ্ট করবো ইনশাল্লাহ। তাহলে লগ আমাদের লগ 8 ভিত্তিক 2 ইকুয়াল আমরা লিখতে পারি লগ 2 উপরে নিচে লগ 8, নিচে লগ 8। এবার উপরে লগ 2 লগ 8 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, কারণ আমরা জানি 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল 8। এবার এই যে পাওয়ার আকারে থাকলে পাওয়ারটাকে লগের সামনে নিয়ে আসতে পারবো, সো 3 লগ 2 আর এখানে লগ 2। এবার যদি লগ 2 কেটে দেই তাহলে 1/3 থাকতেছে, 1/3 হচ্ছে আনসার। মারাত্মক প্রশ্ন কিন্তু, মারাত্মক প্রশ্ন কিন্তু, এটা নোট করে নেন, নোট করে নেন, এইটা মারাত্মক প্রশ্ন। এই যে সূত্র যেটা দেখালাম এগুলো যদি শর্টকাট, সব জায়গায় পাবেন না, ঠিক আছে? সব বইতেও পাবেন না এটা। এবার পাওয়ার সেট, শক্তি সেট আকারে প্রকাশ। কোনো একটা সেটের উপসেট, তার মানে একটা বড় সেট থেকে ছোট সেট তৈরি করবেন, তাকে উপসেট বলা হয়। ছোট ছোট কতগুলা, যতগুলা ছোট সেট তৈরি করতে পারবেন সবগুলা সেট মিলায়ে যে আরেকটা সেট আমি তৈরি করব তাকে বলা হয় শক্তি সেট বা পাওয়ার সেট। তাহলে এই যে উপাদান কয়টা, দুইটা, তাহলে দুইটাকে আলাদা আলাদা করে নিলেন, 2 আগে নিলাম, ই আগে নিলাম, ছোট ছোট দুইটা উপসেট। আবার ওইটাকে নিজেও দুইটাই নিছি, আর ফাঁকা সেট সবার একটা উপসেট। তাহলে দুইটা উপাদান আমি দুইটা থেকে 4টা সেট তৈরি করতে পারতেছি। এই যে দুইটা আলাদা আলাদা, দুইটা একসাথে আর ফাঁকা, এই ঘ নাম্বারটা হচ্ছে পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেট বা শক্তি সেট কি হবে, ছোট ছোট যে আমি সেট বানাইতে পারবো, তার মানে উপসেট, সবগুলো উপসেটের সেট হচ্ছে আমার কি পাওয়ার সেট, সবগুলো উপসেট। পাওয়ার সেটের উপাদান সংখ্যা মনে আছে কি না, দেখেন কয়টা উপাদান হয়েছে, 4টা। মেন সেটের উপাদান যদি n হয়, পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। তাহলে মেন সেটের উপাদান দুইটা আছে, 2 এর উপর 2, তার মানে 4টা হবে উপাদান। সো এই কনসেপ্টটাও যদি জানতেন, উপরের কোনোটাতেই 4টা নাই হবে না, তাহলে ঘ নাম্বার হচ্ছে আনসার। তো এইটাও কিন্তু অনেক সময় প্রশ্ন আসে, ওইটাও কিন্তু অনেক সময় প্রশ্ন আসে। এবারে আসেন যে 2, 4, 8, 16 ডট ডট ডট, এই ধারার কততম পদ 128। সবার আগে এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা, এইটা আপনি বের করে দেখতে পারেন। তার আগে আপনার একবার তাকালেই কিন্তু হয়, দেখতে পাচ্ছেন যে 2 কে ডাবল করলে 4 হয়, 4 কে ডাবল করলে 8 হয়, 8 কে ডাবল করলে 16 হয়। তার মানে 2 প্রতিবার গুণ আকারে আছে, তখন এটা বুঝতেই পারতেছেন এটা গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। তার মানে প্রথমটা 2, তারপরটা 2 কে আমরা কি করতেছি, 2 এর উপর 2 স্কয়ার করে দিচ্ছি, কারণ 2 এর উপর স্কয়ার করলে কি হয়, 4 হয়। তারপর 2 এর উপর কিউব, আরেকটা 2 দিয়ে গুণ করতেছি, তারপর 8 হচ্ছে। ও ইংরেজিতে লিখতেছি, তাহলে 8 হচ্ছে। তারপর 2 এর উপর 4, 16 হচ্ছে। তারপর 2 এর উপর তাহলে 5, 16 দুগুণে 32 হবে। তারপর 2 এর উপরে 6, 32 দুগুণে 64 হবে। তারপর 2 এর উপর 7, 64 দুগুণে কত, 128 হবে। তাহলে কততম পদ, প্রথমটা কিছু নাই মানে 1 আছে, দ্বিতীয়টা 2, 3, 4, 5, 6, 7তম পদ হচ্ছে আমার 128। আর না হলে গুণোত্তর ধারার n তম পদ হচ্ছে n r টু দি পাওয়ার n মাইনাস 1, n r টু দি পাওয়ার n মাইনাস 1, এইটা হচ্ছে আমার কি গুণোত্তর ধারার প্রথম, সরি a r টু দি পাওয়ার a r টু দি পাওয়ার n মাইনাস 1। তো আপাতত এইটাই হচ্ছে, দেখেন আমরা ডে বাই ডে তে সবগুলা ক্লিয়ার হব। 129 নম্বর প্রশ্ন দেখেন, 129 নম্বর প্রশ্ন, 4x প্লাস
12 ইকুয়াল 36। এবার এইটার দিকে আমরা একটু তাকাবো। অপশন সমানের বাম পাশে x, সমানের ডান পাশে চেয়েছে, তো সমানের ডান পাশে এখানে যা ছিল 4x, এখানের xটা কি তার অর্ধেক 2x, বাম পাশে 6 ছিল, এখানে কি আছে 3 আছে। তাহলে আমরা কিন্তু এখানে যদি 12, এখানে যদি 6 থাকতো তাহলে a কে সোজাসুজি অর্ধেক করে দিলেই ভ্যালুটা বের হয়ে যেত, কিন্তু তা না করে এখানে কি আছে, এই 12 এর অর্ধেক নাই। তাহলে আমরা 4x কে আমরা এক জায়গায় রাখি, 4x, 12টাকে ওই পাশে দিয়ে বিয়োগ করে দেই, তাহলে 36 থেকে 12 বিয়োগ হবে, তার মানে 24, এটা 4x। তাহলে 2x কত হবে, 2x ইকুয়াল 24 এর অর্ধেক, তাহলে 12 হবে। তাহলে 2x এর সাথে যদি 3 যোগ করি তাহলে 12 এর সাথে আসলে 3 যোগ করা, তার মানে 15 হবে ভ্যালু। খুব সিম্পলি চিন্তা করবেন, ঠিক আছে। 2x এর মান বের করে নিলাম, তারপর 2x প্লাস 3, তার মানে 3 যোগ করে দিয়ে আনসার হবে, তাহলে 15 হচ্ছে আমার আনসার। 129 গ, রাইট। এবার আসেন tan দেওয়া আছে, সেকের ভ্যালু বের করতে বলছে। মনে আছে কি এগুলা? সমকোণী ত্রিভুজের ত্রিকোণমিতিক অনুপাত, এটা যদি থিটা হয়, থিটার সমকোণের বিপরীতটা সবসময় হয় অতিভুজ, থিটার বিপরীতটা হয় হচ্ছে লম্ব, আর এই থিটার সাথে যেটা থাকে সেটা ভূমি। তাহলে কি কি বললাম লিখে নিতে পারেন যদি জানা না থাকে। সমকোণে 90 ডিগ্রি তো আমরা চিনবো কোনটা সমকোণ, তার বিপরীত যে সবচেয়ে বড় বাহু সেটা অতিভুজ। আমার যে কোণটা, ছোট কোণের বিপরীত বাহুটা লম্ব, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, ছোট কোণের বিপরীত বাহুটা লম্ব, আর বাকি যেটা থাকে যেটা কোণের সাথে আছে সেটা হচ্ছে ভূমি। এই সাইন থিটা মানে কি, লম্ব বা ভাগ অতিভুজ। তাহলে সাইনের বিপরীত কি, সাইনের বিপরীত হচ্ছে কোসেক। যারা এটা ভুলে গেছেন আরেকবার আজকে লিখে নেন নিজে নোট খাতায়, তাহলে লম্ব। এবারে কস, লম্ব বাই অতিভুজ নিছেন, তাহলে কসে কি হবে, লম্ব বাদে কি থাকে, ভূমি, ভূমি বাই অতিভুজ। তাহলে কসের বিপরীত কি, সেক, তাহলে সেকে অতিভুজ এখন উপরে আর ভূমি হচ্ছে নিচে। আর tan যেটা আছে, tan-এ অতিভুজ থাকবেই না, তাহলে কি, সাইনে আমার লম্ব আর অতিভুজ, কসে লম্ব বাদ দিয়ে ভূমি আর অতিভুজ, আর tan-এ অতিভুজ আর থাকবে না, লম্ব আর ভূমি, তাহলে লম্ব উপরে যায় আর ভূমি নিচে। তাহলে tan-এর বিপরীত কি, কট, এটা হচ্ছে ভূমি উপরে আর লম্ব হচ্ছে আমার নিচে। এবারে আসেন কি বলতেছে, tan থিটা হচ্ছে 5/12, তাহলে tan যদি 5/12 হয় তাহলে 5 হচ্ছে আমার লম্ব আর ভূমি হচ্ছে আমার কত, 12। অতিভুজ ইকুয়াল আমরা কি জানি, পিথাগোরাস অনুযায়ী লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে 5 5 25, 12 বার 144, তার মানে হচ্ছে 169, তার মানে রুট করলে 13, তাহলে লম্ব হচ্ছে 13। আর এগুলো কিছু মনে থাকে, 5 12 হলে অতিভুজ 13, 3 4 হলে অতিভুজ 5, কারণ এগুলো কমন জিনিস। এর হচ্ছে সেক থিটা, সেকে কি আছে, অতিভুজ উপরে, তার মানে 13 উপরে, ভূমি নিচে, 12 নিচে, তার মানে 13/12, ক নাম্বার হচ্ছে আনসার। অনেকেই দাগিয়েছেন, আমি গণিতে 0 0, আপনি গণিতে যদি 0 0 হন ভয়ের কোনো কারণ নাই, এগুলাই হচ্ছে ক্লাসগুলো করেন, এরপরে বেসিক কোর্সে আপনি একদম হিরো হয়ে যাবেন। কেন এখন করতে বললাম, কারণ আপনি এইটা করলে পুরা গণিতের, কারণ বিসিএস সহ সকল জবের যে সকল প্রশ্ন আসে সেরা 1000টা প্রশ্ন নেওয়া হয়েছে। আপনি এখানে মানসিক দক্ষতার সাথে পরিচয় হবে, আপনি এখানে যে জিনিস ভুলেই গেছেন, আপনি ছোটবেলায় পড়ছেন যে জ্যামিতি, ওই জ্যামিতির সাথে পরিচয় হবে এই ক্লাসগুলোতে। আপনি এখানে এমন কোনো টপিক নাই যেটার সাথে পরিচয় হবেন না। সো এখন পরিচয় হন এবং ফাইন্ড আউট করেন কোন কোন টপিকে আপনি একবারে 0, সবগুলো টপিকে যদি একবারে 0 হয় তাও আপনি লিস্ট করেন এবং এটা ধরে ধরে আপনাকে সলভ করতে হবে, ঠিক আছে। আর না হলে এখনই যদি বেসিক আগে শিখতে যান না, মাথা নষ্ট হয়ে যাবে, বলবেন যে এত কিছু আমি করতে পারবো না, হাল ছেড়ে দিবেন, ঠিক আছে। ওই জন্য আপনাকে স্টেপ বাই স্টেপে শিখতে হবে। কোন দেশে সর্বপ্রথম জ্যামিতির আলোচনা শুরু হয়, এগুলা প্রশ্ন ইম্পর্টেন্ট না, আবার ইম্পর্টেন্ট, কিন্তু এগুলার বিস্তারিত ইতিহাস জানা ইম্পর্টেন্ট না। এটা শুরু হয় মিশরে, খ্রিস্টপূর্ব কত অনেক আগে, 3000 বছর আগে মিশরে। তাদের যে মিশরের সভ্যতা তখন ছিল, তখন আসলে তারা জ্যামিতি নিয়ে কাজ করত।
এতটুকু জানলেই হবে, অন্তত যেন মিশরে এইটা যেন বুঝতে পারেন। এই প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা আসলে ম্যাক্সিমাম প্রশ্নকর্তারাই ভুল করে, আপনারা অন্তত সঠিকটা আমি শিখিয়ে দেই, তারপরে বাকিটা হচ্ছে আপনারা পরীক্ষা হলে অ্যাপ্লাই করবেন। যেমন এই প্রশ্নের সঠিক উত্তর অপশনেই ছিল না, অথচ কিছুদিন আগে, এই তো কিছুদিন আগে পরীক্ষাটা হয়েছে, ঠিক আছে। সো এই প্রশ্ন হচ্ছে, যদি আপনারা যদি দেখেন এই প্রশ্ন কি বলতেছে, ব্যাস 3 গুণ করা। তো ধরেন একটা বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r, আর বৃত্তের ব্যাস হচ্ছে 2r। তাহলে ব্যাস যদি 2r, মানে ব্যাস যদি দ্বিগুণ করেন, ধরেন বৃত্তের যদি ব্যাসার্ধ r যদি হয় আমার 5, তাহলে 2r হবে 10। এবার 2r কে যদি দ্বিগুণ করে 20 করেন, তাহলে 20-এর অর্ধেক আবার ব্যাসার্ধ, তার মানে দেখেন ব্যাসার্ধও কয় গুণ হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে। তার মানে ব্যাস যদি দ্বিগুণ বাড়ে, ব্যাসার্ধও কি সমান হারেই বাড়বে, যেহেতু একটা আর একটা দ্বিগুণ। এখন প্রশ্ন যে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, বৃত্তের ক্ষেত্রফল a = πr², ব্যাসার্ধের উপর স্কয়ার। তাহলে আমরা ধরে নেই ব্যাসার্ধ হচ্ছে r, ধরি ব্যাসার্ধ হচ্ছে আমার r, ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি r হয়, ব্যাসার্ধ যদি r হয়, তাহলে নতুন ব্যাসার্ধ কত হবে, বলতেছে 3 গুণ বৃদ্ধি পাইছে। তাহলে r প্রাইম হবে কি, আগে r ছিল, এখন 3 গুণে পরিণত করা। যদি আপনাকে আমি বলি, আপনাকে এবার আমি 100 টাকা দিলাম এবং আপনি বললেন আমাকে আরো 2 গুণ টাকা দেন, তার মানে 100-র দ্বিগুণ আরো 200 টাকা চাচ্ছেন। এখন দ্বিগুণ করা, আমার বয়স দ্বিগুণ হইল, আমার বয়স দ্বিগুণ হইল, তার মানে আমার বয়স যা আছে তার ডাবল হয়ে গেছে, আমার বয়স দ্বিগুণ বৃদ্ধি পাইছে, আমার বয়স যা আছে তার চাইতে দ্বিগুণ বেড়ে গেছে, তার মানে 3 গুণ হয়ে গেছে। দ্বিগুণ বৃদ্ধি পাওয়া আর দ্বিগুণ হওয়া কিন্তু আলাদা জিনিস। তাহলে দ্বিগুণ বৃদ্ধি পাওয়া তার মানে কি হয়েছে, সরি 3 গুণ বৃদ্ধি পাইছে, 3r বেড়ে গেছে, সে নিজে r ছিল, তার 3 গুণ বৃদ্ধি পাইছে, এখন 4 গুণ হয়ে গেছে। সো আগে ব্যাসার্ধ যদি হয় πr², এখন ব্যাসার্ধ হবে πr'², তাহলে π4r এর উপর স্কয়ার, তাহলে π4×4 = 16r², তার মানে 16 πr²। তাহলে আগে ছিল πr², এখন 16 πr², বাড়ছে কত, 16 থেকে আমার 1 বিয়োগ করলে তাহলে 15 πr², 15 গুণ বাড়তেছে। তাহলে বৃত্তের ব্যাস যদি 3 গুণ বৃদ্ধি করা যায়, ক্ষেত্রফল কত গুণ বাড়বে, ক্ষেত্রফল বাড়বে 15 গুণ, নট 16 গুণ। কারণ 16 গুণ হচ্ছে, 16 গুণ হচ্ছে, আর বাড়বে কয় গুণ, 15 গুণ। এখন যদি প্রশ্ন বলতো বৃত্তের ব্যাস 3 গুণ করলে এই বৃদ্ধিটা নাই, তার মানে 3 গুণ করছি, তার মানে আগে ছিল r, এখন ব্যাসার্ধ r' = 3r, 3 গুণ করলাম, 3 গুণ কিন্তু এটা বাড়াইছি, আর এটা 3 গুণ করলাম, তাহলে ব্যাসার্ধ কত, এরিয়া কত হবে, πr², তার মানে 3r এর উপর স্কয়ার, তখন π গুণন 9r², তার মানে 9 πr²। তাহলে বলছে কত গুণ বৃদ্ধি পাবে, আগে ছিল πr², এখন হইছে 9 πr², তাহলে বাড়বে কত, 8 πr², 8 গুণ বাড়বে। অপশনে 8ও নাই, কারণ প্রশ্নকর্তাই আসলে সচেতনভাবে প্রশ্ন করে না। আপনারা সঠিকটা জেনে রাখেন, এইটা বাংলাদেশ, এইটাতে আসলে কোনটা রাইট আনসার দিবে এটা বলা মুশকিল। 9 আনসার হবে না, 3 গুণ করলে 9 আনসার হবে না। যদি বলতো কয় গুণ হবে, বলছে 3 গুণ করা হয়েছে, ক্ষেত্রফল কয় গুণ হবে, তখন 9 গুণ হইতো আনসার। যদি বলছে 3 গুণ বৃদ্ধি করা হয়েছে, ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাইবে, তাহলে 15 গুণ বাড়বে, কোনোটাই হয় না। বুঝতে পেরেছেন? 20% ম্যাথ পারেন, অনেক ভালো পারেন, খারাপ পারেন না, ঠিক আছে। এবার এই ম্যাথটা দেখেন, 4 জন তাঁতি, এগুলা মুখে মুখে কিভাবে বের করবেন, আপনি ওই তাঁত বাড়ির অংশ হয়ে যান। 4 জন তাঁতি 4 দিনে 4টা মাদুর তৈরি করে। 4 জন মানুষ 4 দিন মিলায় কাজ করলে 4টা মাদুর তৈরি করে। তাহলে একটু চিন্তা করেন তো, একজন মানুষ 4 দিন যদি খাটে, তাহলে সে একটা মাদুর, মানে 4 জনে 4টা মাদুর তৈরি করে। তাহলে একজনে আসলে কয়টা, জন প্রতি একটা করে তৈরি করছে। তাহলে একজন মানুষের একটা মাদুর তৈরি করতে কয় দিন লাগে, 4 দিন। এখন প্রশ্ন বলতেছে
এই হারে 8 জন মানুষ 8 দিনে কয়টা মাদুর তৈরি করতে পারবে? তাহলে 8 জন মানুষ 4 দিনে 8টা মাদুর তৈরি করতে পারবে। তাহলে 8 দিনের কথা বলছে, আরো 4 দিনে আরো একটা করে করবে। তাহলে 8 8 16টা। মনে হয় বুঝাইতে পারলাম কিনা, নাহলে উইকিং নেমে করতে হবে। দেখেন 4 জন মানুষ 4 দিনে 4টা হচ্ছে কি মাদুর তৈরি করে। তার মানে আপনি কি একজন মানুষ একটাই মাদুর তৈরি করতে পারতেছে প্রতি 4 দিনে। একজন মানুষ যদি 4 দিন খাটে একটা মাদুর তৈরি করতে পারে। তাহলে 4 জন মানুষ 4 দিনে 4টা মাদুর তৈরি করতে পারে। এখন বলছে 8 জন মানুষ 8 দিনে কয়টা করতে পারবে? তাহলে 8 জন মানুষ 4 দিনে, প্রথম 4 দিনে একটা একটা করে করবে 8টা, পরের 4 দিনে আবার একটা একটা করে করবে 8টা। তাহলে 8 8 16টা। এগুলো যেন আপনার ব্রেন এই জন্যই বাস্তবের সাথে রিলেট করতে হবে ম্যাথ, যেন ম্যাথ শিখে বাস্তবে আপনি দ্রুত পারদর্শী হন। ঠিক আছে? তাহলে এগুলো দ্রুত করতে পারবেন। এই জাতীয় ম্যাথ এটা আগেই দেখিয়েছি। মাথায় একটাই মাথায় রাখবেন, যদি 2 থাকে তাহলে এখানে x⁴ হোক, স্কোয়ারই হোক, 8ই হোক, x⁸ হোক, x⁻16 হোক, আনসার আমার 2ই হবে। কি শিখে গেলাম? কারণ আমি একটা দেখাচ্ছি, x + 1x = কত? 2। উভয় পক্ষে বর্গ করেন, তাহলে x + 1/x হোল স্কয়ার ভ্যালু হচ্ছে 2। তাহলে x² + 2 × x × 1/x, এটা a এটা b। তাহলে x² + 2ab + b² = x কাটা। তাহলে x² + 2 = 1/x² = 2। সরি, এই পাশে তো স্কয়ার করলে 4। এবার এই 2টা ওই পাশে গেলে 4 থেকে 2 বিয়োগ হইলে কত হবে? x² + 1/x² = 4 - 2। তাহলে x² + 1/x² কিন্তু 2ই থাকতেছে। একে আবার উভয় পক্ষকে বর্গ করবেন, এটা হবে x⁴ হবে, মানে এরপরে তো আসলে x⁴ হইতো, তাও দেখবেন 2। একে যদি আবার বর্গ করতেন x⁸ হইতো, তাও 2 হইতো। আজীবন ভ্যালু কত থাকবে? 2 থাকবে। তাহলে এইটাও কিন্তু 49তম BCS এর, এইটাও কিন্তু আরো অনেক জায়গাতে আসছে। 2 হলে পরিবর্তন হয় না। এগুলো আপনি এই যে আপনার প্র্যাকটিস হলে দেখে দেখেই আনসার করে দিবেন। প্র্যাকটিস বেশি হলে দেখে দেখে এগুলো আনসার করতে পারবেন। এই প্রশ্নটা দেখেন, একটা সমীকরণ দেওয়া আছে, এর একটা উৎপাদক মাথায় নেবেন। গত ক্লাসে আমরা দেখেছিলাম না, উৎপাদক = 0 দিলে যে ভ্যালুটা পাওয়া যায়, তার মানে x - 3 = 0, তাহলে x = 3। তাহলে x এর একটা একটা সমাধান হবে হচ্ছে আমার 3। তার মানে উৎপাদকে যে ভ্যালুটা থাকবে তার বিপরীত x - 3 আছে, তাহলে x এর ভ্যালু হচ্ছে আমার কত? 3। যদি x + 5 থাকতো তাহলে x = কত হইতো? -5 হইতো, কারণ এটা = 0 ধরলে +5 টু বসে গেলে মাইনাস হয়। তার মানে উৎপাদকে যে ভ্যালুটা থাকবে তার বিপরীত ভ্যালুটা হচ্ছে আমার ওই সমীকরণের একটা সমাধান, আর এইটা দিয়ে আসলে এই সমীকরণটা সিদ্ধ করবে। তাহলে এই যে x = 3, এই 3টা আমি এই সমীকরণে বসাইলে k এর যে ভ্যালুটা পাবো সেটাই k এর ভ্যালু। তাহলে সুন্দর মতো এই যে আমাদের যে উৎপাদক দেওয়া থাকবে সেখান থেকে ভ্যালুটা নিয়ে এখানে বসাই দিতে হবে। x - 3 আছে, x এর ভ্যালু নিব 3। যদি x + 5 থাকতো তাহলে x এর ভ্যালু নিতাম -5, উল্টাটা নিব। কারণ কি, এই যে = 0 ধরলে ভ্যালুটা উল্টা আসতো। তাহলে 5 গুণন x এর ভ্যালু কত? 3, 3 এর উপর কত? 3 -2 গুণন 3 এর উপর স্কয়ার প্লাস 3 প্লাস k = 0। 3 5 3 × 9 3 × 27 মাইনাস 3 × 9 9 × 18 5 × 30 150 3 × 5 15 135 -18 প্লাস 13, তার মানে -15 প্লাস k = 0। 135 থেকে 15 বিয়োগ দিলে 120 প্লাস k = 0। সুতরাং k = কত? -120। k = তাহলে কত হইতো? -120। এই হচ্ছে এটার আনসার। নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়? দেখেন এগুলা কিন্তু শিখেছি গত ক্লাসেই। সো এটা 0.3, এটা 0.2।
তাহলে এখানে 0.3 একটা আছে, একটা শূন্য দিয়ে দিবেন, তাহলে 5.25 0.5 এর উপরে যাবে। আর এইটা 0.2 একটা আছে, একটা শূন্য দিয়ে দিবেন, যারা গত ক্লাস করেছেন। ঠিক আছে, ভালো করে কিন্তু বুঝিয়েছিলাম। তাহলে এখানে কত হবে, 4 4 16, 0.4 সামথিং। তাহলে কে বড় হচ্ছে, এটা 0.2, এটা 0.3, এটা 0.4, এটা 0.5। তাহলে ক নাম্বার হচ্ছে বড়, সবচাইতে বড়। প্রশ্ন আসে কিন্তু, রিসেন্ট প্রশ্নতেই কিন্তু এগুলো আসছে, পারদর্শী হইতে হবে। এবার এই প্রশ্নটা দেখেন, এগুলো হচ্ছে আইকিউ এর মধ্যে, এগুলো কিন্তু আইকিউ এর মধ্যে। প্রশ্নটা দেখেন, এগুলো আইকিউ এর মধ্যে। কি প্রশ্ন আছে, ভারসাম্য রক্ষা করতে, কোথায় ভারসাম্য রক্ষা হচ্ছে, মিডল পয়েন্টে। কত কেজি ওজন রাখতে হবে, কোথায়, এখানে। এখানে আছে 100 কেজি, এতটুকু হচ্ছে 7 মিটার, এতটুকু হচ্ছে 5 মিটার। তাহলে এই পাশে যখন এখানে ভারসাম্য আছে, ওই যে আমরা পার্কে গেলে হয় না, দুইটা হচ্ছে বাচ্চা দুই দিকে হয়ে এরকম করে দুলুনি খেলে, তো এই সাইডে যখন ভারী দিচ্ছে, এটা তো উঁচু হয়ে এরকম হয়ে যাবে, কিন্তু এটা ভারসাম্য করার জন্য এখানে ওজন দিতে হবে। তো এইটা ভারসাম্য থাকবে যদি আমার লেফটের যদি গুণফল আর রাইটের যদি গুণফল সমান হয়। তো আমি ধরলাম এখানে x কেজি দিছি, তো লেফটের গুণফল হচ্ছে 100 গুণন 7, তাহলে রাইটের গুণফল কত হবে, 5x। এই 5 আর x গুণ দুইটা সমান হলেই ভারসাম্য হয়, দিয়ে x এর ভ্যালু বের করবেন। তাহলে ইজি একদম, কিন্তু আমার বাম সাইড আর ডান সাইডের আমার কি প্রোডাক্ট গুণফল সমান হইতে হবে। তাহলে এখানে আছে 107, 700, 5x, তাহলে x ইকুয়াল কত হবে, 700 ডিভাইডেড বাই 5, 5 14 80, 140। নোট ডাউন করে রাখেন। ঠিক আছে, এগুলো হচ্ছে বলের ভ্রামক থেকে আসছে। এর ফিজিক্সটা কিন্তু মারাত্মক, কিন্তু আপনার জন্য এত কিছু শেখা লাগবে না, আপনি জাস্ট শুধু এই অনুসিদ্ধান্তটা মাথায় রাখলেই হবে। আসেন 39তম বিসিএস এর আমরা মানসিক দক্ষতা দেখতেছি। আগেরটাও মানসিক দক্ষতা, 9 গুণন 7, এগুলো একটু রিল্যাক্স একটু দেখেন। 9 গুণন 7 35 45, মানে 3545, 4 গুণন 3 15 20, 6 গুণন 8 কত, মাথা তো নষ্ট করা অবস্থা। এখন অপশনের দিকেও আপনি তাকান, তার মানে চারটা করে দেওয়া আছে, দুইটা থাকে, তার মানে প্রতিটা ইকুয়াল দুইটা করে আমরা ভাগ করে দিতে পারতেছি। মানে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, কারণ এখানে দুইটা করে আছে, এখানেও আমার চারটা, তার মানে দুইটা করে আমরা ভাগ করে দিতে পারি, দুইটা করে। একটু চিন্তা করলে 9 9 7 7 4 15 20, এই যে সংখ্যাগুলো দেখতেছেন সবগুলা কিন্তু 5-এর গুণিতক, এবং এই 7কে যদি 5 দিয়ে গুণ করেন 5 7 35, এই 9কে যদি 5 দিয়ে গুণ করেন 5 9 45। তাহলে পরে যেটা আছে পরেরটাকে গুণ করে আগে, তাহলে 5 দিয়ে গুণ করলে 3 5 15, এইটাকে যদি আপনি 5 দিয়ে গুণ করেন 4 5 20। তাহলে কি হবে, পরেরটাকে যদি আপনি 5 দিয়ে গুণ করেন 5 8 40, আর এইটাকে যদি 5 দিয়ে গুণ করেন তাহলে 5 6 30, তার মানে 40 আর 30। এখন ধরেন কি হলো, যে সমাধান দেখার পরে আপনার মনে হচ্ছে এইটা সহজ, পরীক্ষা হলে কিভাবে এগুলো মাথায় আসবে। কোনো মানসিক দক্ষতাই আপনার ভিতরে জাগ্রত হবে না, মানে দক্ষতাটা আসবে না। দক্ষতা আসে কিন্তু আমাদের প্র্যাকটিসের মাধ্যমে। এই জন্য মানসিক দক্ষতা আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে পরীক্ষা হলে আপনি দেখবেন এইটা খাটাচ্ছেন, এটা অ্যাপ্লাই হচ্ছে, আসতেছে না, আর একটা খাটান, দেখবেন যে মিলে গেছে। ঠিক আছে, তার মানে পুরোটাই কিসে, প্র্যাকটিসের উপরে, পুরোটাই হচ্ছে প্র্যাকটিসের উপরে। যেমন এটা দেখলে আসলে পারবেন, এটা দেখলে পারবেন। এটা প্রথমে 38তম বিসিএস এ 3 4, তো এটা দেখেন একটা চিহ্ন দিয়েই বোঝাচ্ছে যে এই দুইটা থেকে আসলে এই ভ্যালুটা আসছে, এই দুইটা থেকে এই ভ্যালুটা আসছে, তাহলে এখানকারও দুইটা থেকে এই ভ্যালুটা আসবে। তাহলে আমরা যোগ করি, 3 4 যোগ করলে 7 হয়, তো না, গুণ করি 3 4 12, 12 নাই। তাহলে কি করা যায়, তখন দেখেন আপনি আরেকবার, মানে এই টেস্ট করে দেখ হচ্ছে না, তখন আপনি কি করেন, গুণ করে দেন, মানে বর্গ করে দেন। 3 কে বর্গ করলে 9 হয়, 4 কে বর্গ করলে 4 4 16, 9 আর 16 যোগ করলে 25। এখন পয়েন্টটা মিলে কিনা, কারণ 5 6 30 মিলে না, 5
তারপরে হচ্ছে ওর নাম কি, যোগ করলেও মিলে না, ভাগ করলেও মিলবে না, কারণ 5 5 25, 6 6 36, দেখেন এখানেও মিলে গেছে 36 আর 25 61। তাহলে অবশ্যই পরেরটার কত হবে, 10 10 100 যোগ 8 8 কত হয় 64, তার মানে 164। এটা পারতেন ম্যাক্সিমামই, এই যে এইভাবে যদি বাসায় অন্তত করা থাকে এটা পারতেন। লাস্ট ওয়ান, এই যে এ বি সি ডি আলফাবেটের গুলা থাকলেই সব আপনাদেরকে কি বলেছিলাম, আলফাবেট থাকলে আপনাদেরকে কি বলেছিলাম, বলেছিলাম হচ্ছে এ কে 1 ধরবেন, জেড কে 26 ধরবেন যেহেতু 26টা, অথবা অথবা এ কে 26 দিবেন আর জেড কে 1 ধরবেন। তাহলে যখন ক খ আছে তাহলে ক কে আপনি ধরবেন কত, ক কে 1 ধরবেন, আর ও কে ধরবেন, সরি একদম চন্দ্রবিন্দুকে ধরবেন কত, 39টা যেহেতু 39 ধরবেন। ঠিক আছে, তাহলে নাম্বার উপর থেকে আমরা একটু দেখি, এখানে চ আছে, ক খ গ ঘ উ চ, তাহলে চ 6 নাম্বার, জি এ বি সি ডি ই এফ জি, জি হচ্ছে 7 নাম্বার, দেখেন 6 7 42 চলে আসবে, এগুলো খুব আহামরি কঠিন দেয় না। তাহলে জে, তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, জে কত নাম্বার, 10 নাম্বার। এবার ট, ক খ গ ঘ উ, চ ছ জ ঝ ইয়, ট, ট হচ্ছে কত নাম্বার, 11 নাম্বার। 10 আর 11 কত হবে, 110 হবে। তাহলে 110 হবে আনসার, ঘ নাম্বার হচ্ছে আনসার। ঘ নাম্বার কে কে, ওই তো আমার আগে দিয়েছেন। ঠিক আছে, অনেকেই কিন্তু আগে দিয়েছেন। তাহলে এই যে আলফাবেট, যে আলফাবেটিক অর্ডারে যেগুলো সাজানো থাকবে, ম্যাক্সিমামটাতে আপনি কি দিবেন, ম্যাক্সিমামটাতে মাঝে মাঝে স্কিন কাঁপে, চোখ ধরে যায়, এইটা একটা প্রবলেম। বুঝতে পেরেছেন কিনা, নোট করেছেন কারা কারা, কতটুকু নোট করতে পেরেছেন একটু জানান তো। নোট করেছেন কারা কারা একটু বলেন তো, যে কত অংশ আপনারা নোট করতে পেরেছেন। প্রশ্ন ভালোভাবে দেখা যায় না, স্ক্রিন কাঁপলে। একটু আমাকে একটু জানান যে নোট আপনারা কিভাবে করছেন। আজ কিন্তু বলেছে একজন আপনার ভাই বলেছেন যে নোট, নোট কিন্তু ক্লাসের যে নোট, ক্লাস টাইমে যে নোট, এগুলো আংশিক নোট উঠাইতে হয়, মানে মেন কি পয়েন্টগুলো আপনাকে লিখে নিতে হবে। ইয়েস স্যার, আবার ক্লাস করে নোট করব। এই যে যারা নোট করবেন, এই নোটগুলো দেখবেন যে আপনার মানে চাকরির জন্য অ্যাডমিশন টাইমে যারা নোট করেছেন তারা জানেন নোটের মর্ম, এবং নোট করা থাকলে নিজের নোট থেকে খুবই সহজ হয়। ইয়েস, তাহলে আজকের ক্লাস 20% নোট করেছেন, সমস্যা নাই, 20% 30% নোট করলে বাকিটা হচ্ছে কমপ্লিট করবেন। আর আপনারা আশা করি গণিতের অংশটা বুঝে গিয়েছেন যে আমরা কিভাবে মানে ক্লিয়ার হবে, এবং টপিকগুলোর বেসিকও আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। দেখবেন 30টা ক্লাস যেদিন শেষ করবেন সেই দিন মতামত জানতে চাইবো। আপনারা মানে হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখুন। আজকে ধারাবাহিকতা অনেক হচ্ছে কম পেলাম আর কি। স্যার আপনার বোঝানোটা অনেক সুন্দর, গণিতের তেমন কিছু জানি না, কিন্তু আপনার ক্লাস দেখা কিছুটা বুঝতেছেন। দেখেন মানে এ ধরনের ক্লাসে আসলে বোঝানোটা, যেহেতু এই ধরনের ক্লাস হচ্ছে আপনার প্রিলিমিনারি বেসড, মানে প্রিলিমিনারিতে আমরা কি কি টেকনিক ইউজ করব, তারপরে ওই টেকনিকটা আমি দেখানোর চেষ্টা করি শর্টকাটটা কিভাবে আসলো, যেটা অনেক আলোচনা, ধরেন ওই শর্টকাটটা একটা সূত্রের মাধ্যমে আসছে 10 মিনিট ধরে আমাদের ওই শর্টকাট, ওইগুলো আমি দেখাই না, কিন্তু অল্প সময়ের মধ্যে যে শর্টকাটগুলো দেখানো যায় কিভাবে আসছে আমি ওইটাও চেষ্টা করি। আর গণিতের জন্য পারার জন্য সবচেয়ে যেটা প্রধান যে হাতিয়ার সেটা হচ্ছে আপনার মানসিক শক্তি।
আপনারা যারা গণিত ছোটবেলায় মনে করেন ফাঁকি ঝুঁকি মারছেন, তারা এই যে মনে করেন আমি গণিতে দুর্বল, আমি গণিত পারি না, এই ভীতিটাই আসলে কাটায় উঠতে পারেন না। তো প্রবলেম ওইটাই মেন, যে আমি গণিতে কাঁচা। আপনাকে যেটা হইতে হবে যে ছোট বাচ্চা গণিতে কিছুই পারে না, তারপরে সে গণিতে কি হয়ে যায়, স্পেশালিস্ট হয়ে যায়। কারণ কি, তাকে শেখানো হয়। আপনারও জাস্ট এইটা একটু স্ট্রাগল করলে সব গণিত শেখার জন্য মাত্র 6 মাস যথেষ্ট। তাহলে এইটার সাথে আপনি পরিচয় হন, টপিকগুলো লিখে রাখেন, একটু স্ট্রাগল করেন 75 দিনে। এরপরে যে বেসিকে আপনার প্রবলেম বলতেছেন না, বেসিকটা ক্লিয়ারের দায়িত্ব আমাদের হাতেই ছেড়ে দিন, কোনো সমস্যা নাই। আমরা যেটা বলি যে একটা বছর আমাদের সাথে কাটান, একটা বছর, তারপরে ইনশাল্লাহ দেখবেন যে সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ক্লাস এখানেই শেষ করছি। দেখা হবে হচ্ছে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।